আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিওটা যেখানে বসে দেখছেন বা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, ইন্টারনেট কানেক্টিভিটি সারা দেশে যে অবস্থা, সবাইকে সালাম জানাচ্ছি, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। কারণটা হচ্ছে যে দেশে তো সংগ্রাম চলছে, দেশে আন্দোলন চলছে। তো প্রথমে আমার নিজের পরিচয়টা দিয়ে নেওয়া উচিত। আমি একজন বাঙালি, আমি একজন বাংলাদেশি, আমি একজন সচেতন নাগরিক হিসাবে নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করছি। আপনি যে শ্রেণী পেশার মানুষই হন না কেন, আপনার এই সম্পর্কে নিজস্ব মতামত তুলে ধরার অধিকার আপনার আছে। সো আমি সেটাই মনে করি, এজন্য আমি কিছু কথা বলছি। তো আমার এই মূল বক্তব্যটা, গোটা বক্তব্যটা বেশ কতগুলো সেগমেন্টের মানুষের জন্য আলাদা আলাদাভাবে দেওয়া। তবে যে কেউ চাইলে পুরোটা শুনতে পারেন, কারণ হচ্ছে পুরো জিনিসটাই লিঙ্কড, কানেক্টেড। সো আশা করি কারো সময় নষ্ট হবে না আর কি। আমি চেষ্টা করব যত পারা যায় দ্রুত কথাগুলো বলে শেষ করার। প্রথম কথা হচ্ছে, আন্দোলন আজকে যে পর্যায়ে গেছে, এখান থেকে আমাদের সরে আসা উচিত কিনা, আমাদের ব্যাক অফ করা উচিত কিনা, তার কারণটা হচ্ছে যে আইনমন্ত্রী সম্ভবত আজকে বিকালে বা সন্ধ্যায় জানিয়েছে যে ঠিক আছে, আমরা আলোচনার জন্য বসতে পারি। সরকার পক্ষ থেকে, কোট আনকোট সরকার ওয়াও। এনিওয়ে, সো যদি আমরা ফেরত আসি তাহলে কি হবে, আমি একটু কনসিকুয়েন্সটা বলি। সেটা হচ্ছে যে যদি এটা শুরু হয়েছিল কোটা সংশোধনের জন্য বা কোটার একটা পরিমার্জনের জন্য আন্দোলন, বাট সেটা কিন্তু এখন গণ আন্দোলনে পরিণত হয়েছে, কারণ আমরা আমাদের তথাকথিত সরকারের আসল চেহারাটা দেখতে পেরেছি। দোজ হু ডোন্ট রিয়েলি কেয়ার যে কতজন ছাত্র মারা যাচ্ছে, কতজন মানুষ মারা যাচ্ছে, তাদের হাতে জাস্ট একটা অস্ত্র আছে, অস্ত্র দিয়ে রাস্তায় নামিয়ে দিলাম, ওটাকে শেষ করে দে। সো আমরা তাদের আসল চেহারা বুঝতে পেরেছি। সো আমরা জানি না যে আমরা এখন দেশ বা রাষ্ট্রের অভিভাবক হিসাবে তাদেরকে এখন নিতে চাচ্ছি কিনা, বা এটা আমাদের চাওয়া উচিত কিনা অ্যাজ এ হিউম্যান বিং। কারণ এই দেশে তো আমারই বাচ্চা কাচ্চা বড় হবে, আমাদেরই ভাই বোনরা বড় হবে। সো এইখানে এরকম কোনো অভিভাবক, আসলে কোনো অভিভাবক সুলভ আচরণ এটা হইলো কিনা, নাকি বিমাতা সুলভ আচরণ হইলো, সো এখন আসলে বুঝতেই পারতেছেন। এক নম্বর কথা হচ্ছে এটা। দুই নম্বর হচ্ছে, যারা এই আন্দোলনের পক্ষে আওয়াজ তুলেছিল, সবাইকে সংগঠিত করেছিল, সো এখন আমরা যদি ব্যাক অফ করি তাহলে যেটা হবে, তাদের একজনকে একজনকে আলাদা করে ধরে ধরে, এখন তো সবাই সংঘবদ্ধ আছে, তাই না? সো তখন যেটা হবে, একজন একজন করে সাইজ করা হবে। সাইজ করা মানে বুঝতে পারতেছেন, আমার মুখে কথাটা আটকাচ্ছে, জাস্ট আপনার চোখের আড়ালে নিয়ে ওকে চিরতরে নাই করে দেওয়া হবে। সো কথা হচ্ছে যে একটা দেশের সবচেয়ে মেধাবী, সবচেয়ে সাহসী, সবচেয়ে সৎ, সবচেয়ে নির্ভীক মানুষটাকে আমরা এভাবে, বা মানুষগুলোকে আমরা এভাবে আসলে মরে যেতে দিতে পারি না। মানে এটা আসলে খুবই স্বার্থপর একটা ব্যাপার হয়ে যাবে আর কি। আর তারপরে হচ্ছে 3 নম্বর পয়েন্ট, যারা এই দাবিতে মাঠে নেমে ইতোমধ্যে প্রাণ দিল, সেই প্রাণ দেওয়া বাচ্চাদের সংখ্যা অর্ধশতাধিক বা অর্ধশতর কাছাকাছি। কারণ প্রতিদিনই এক্সপোনেনশিয়ালি, ইভেন এক্সপোনেনশিয়ালি চেয়ে বেশি হারে বাচ্চারা মারা যাচ্ছে। বাচ্চারা, আই রিপিট, বাচ্চারা। জাস্ট একটু কল্পনা করে দেখেন। সো এটা কি ধরনের অভিভাবক হইতে পারে যারা আমাদের বাচ্চাদেরকে এভাবে মেরে ফেলতেছে? আমি জানি না আসলে, মানে এই ধরনের অভিভাবকদের অধীনে কেন আমরা থাকবো? কি দাসত্ব আমাদের পায়ের শৃঙ্খলে, মানে পায়ে আমাদের পড়া, বা আমাদের মনে এই শৃঙ্খলটা কেন আসছে, আমি আসলেই জানি না। সো এখন এইটা আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে এতদিন পরে, এতজন মারা যাওয়ার পরে সরকারের, কোট আনকোট সরকারের কাছ থেকে বলা হলো যে ঠিক আছে, আসো আমরা আলোচনায় বসি। এই ব্যাপারটা আমাকে একটা জিনিস মনে করায়, সেটা হচ্ছে যে একটা ইংরেজি প্রবাদ, এটা অন্য একটা ভাষার, ইংরেজিতে ট্রান্সলেট করলে এরকম দাঁড়ায় আর কি, জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। লেট মি রাইট ইট। একটু ভাবেন, একটু ভাবেন। জাস্টিস ডিলেইড, বুঝতেই পারছি, দেরি করে সুবিচার করা, ইজ জাস্টিস ডিনাইড। আপনার যখন ইচ্ছা হবে যে আমি কোনো একটা দাবি মানব না, বা আমি এই দাবি মেনে নিচ্ছি না, নিতে চাচ্ছি না, তখন আপনি কি করবেন জানেন? আপনি ঘুরাবেন। আচ্ছা ঠিক আছে, আজকে আসো দেখছি, আচ্ছা কালকে এসো, আচ্ছা ওই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একটা কথা খুব প্রচলিত না, রেজিস্ট্রার বিল্ডিংয়ের ক্ষেত্রে, যে সার্টিফিকেট তুলতে গেলেই বা কোনো কাজে গেলেই লাঞ্চের পরে আসেন। সো আসলে দিতে ইচ্ছা করছে না, তাদের এই সুবিচারটা করতে ইচ্ছা করছিল না, যার ফলে আমাদেরকে ঘুরানো হয়েছে, এবং এতক্ষণ পরে তারা মুখ খুলেছে। কথা হচ্ছে, কেন এতক্ষণ পরে, কেন এত দিন পরে, এতগুলো তাজা প্রাণ ধ্বংসের পরে আপনাকে ওই চেয়ারে কে বসিয়েছে? কেন বসিয়েছে? আপনাকে ওই চেয়ারে বসানো হয়েছিল, আপনি প্রজাতন্ত্রের একজন কর্মচারী, বসানো হয়েছিল যেন আমি আমার যা কিছু প্রয়োজন সেগুলো যেন সময় মতো পাই। আমি কি পাচ্ছি? আমি কি পাচ্ছি? আমার ভাইয়ের কি প্রাণ হারাচ্ছে না? আর আপনি কি ওখানে বসে বসে মাংস দিয়ে ভাত খাওয়ার পরে দাঁতে খিলাল করছেন না? আর বলছেন না, শিক্ষকরা যখন আন্দোলনে নামে তখন আপনি বলেছেন কি যে ওরা ক্লান্ত হয়ে যাক, তারপরে আমি দেখব। মানে কি? মানে কি?
শিক্ষকরা আমার জাতির মেরুদণ্ড, তারা আমার জাতি আরও গঠন করছে। এমন একটা বীজ, যে বীজ থেকে তারই মতো আরও হাজারটা তৈরি করার ক্ষমতা রাখে। হ্যাঁ, আমি বুঝতে পারছি আমাদের শিক্ষকদের বর্তমানে একটি মেরুদণ্ড নিয়ে ঝামেলা আছে, কিন্তু তারপরেও শিক্ষক, আপনি বুঝতে পারতেছেন, আপনি তাদের আন্দোলনের ক্ষেত্রে এই কথা বলছেন, ছাত্রদের ক্ষেত্রে তো কি বলতেছেন তা তো সবাই জানতে পারছে, তা আর আমার বলার কোনো প্রশ্নই নাই, আমার কোনো দরকার নাই, সবাই জানে। সো আপনি এই টাইপের কি বলে এটাকে, মানে বালখিল্য, মানে কি বলে এটাকে, মানে ছেলে খেলা হিসাবে নেওয়ার আসলে আপনি কি? আপনি কি নিজের অবস্থান ভুলে গেছেন? আপনি জাতির পিতার কন্যা, তার মানে কি আপনি যা ইচ্ছা তাই করবেন? আমরা জাস্ট মুখ বুঝে বুঝে সহ্য করব? এটা কি স্বেচ্ছাচারিতা না? আপনাকে অভিভাবক হিসাবে কেন এখনো আমরা গ্রহণ করব? আর আপনারও তো লজ্জা হওয়া উচিত আসলে। আপনারা যে বুলশিট কথাটা বলছেন যে এখানে বিএনপি, তারপরে আরো কি কি শিবির, তারপরে জামাত, না আরো কি কি নাম আছে, এরা নাকি এসে সংঘবদ্ধ হয়েছে। যদি হয়ও, ধরে নিলাম হয়েছে, যদি হয়ও, আপনি তাও ভাবেন আজকে দেশের কত % মানুষ আপনার বিরুদ্ধে। আপনার লজ্জা হওয়া উচিত, আপনার লজ্জা হওয়া উচিত, আপনার গদি ছেড়ে দেওয়া উচিত। কিন্তু ওই গদিতে আপনি কিছু একটা পেয়েছেন, কি পেয়েছেন আমরা সবাই জানি। সো এখন আমাদের যে 50 জন ছাত্র মারা গেল, বা 50-এর ধারে কাছে কিছু একটা হবে, এদের আসলে কি হবে? আপনি কেন দেশব্যাপী ছাত্রদের বিরুদ্ধে এভাবে লাঠিয়াল বাহিনী আর আপনার ভাড়াটে কুকুরদেরকে লেলিয়ে দিলেন? ওই ভাড়াটে বাহিনীর বা পুলিশ বাহিনীর বা বিজিবি যাই নামিয়েছেন, এদের যে অস্ত্রটা, এদের যে পোশাকটা, এটা আসলে কোন টাকা দিয়ে কেনা হয়েছিল? এটা কি আসলে আমার ট্যাক্সের টাকা? যেসব ছাত্রদেরকে মারছেন তাদের বাবাদের কষ্টার্জিত, মাথার ঘাম পায়ে ফেলা কষ্টার্জিত টাকার ট্যাক্সের একটা অংশ দিয়ে কিনছেন না? নিজে গাড়িতে চড়েন, নিজে বিদেশ ভ্রমণে যান, আপনার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে যান, এই যে লালসায় জীবনটা কাটান, দেশটাকে বিক্রি করে দিচ্ছেন। এটা কিভাবে করেন আসলে? কোন মানবিকতায় পড়ে? আপনাকে তো বঙ্গবন্ধুর কন্যা বলাটাই আসলে মানে মানে বঙ্গবন্ধুর দেশের জন্য যে অবদান ছিল, আর আপনি কি করতেছেন? এটা কেন করতেছেন? মানে আর একটা কথা একটু মনে রাখবেন আর কি, বা আপনারা যে কেউ ভিডিওটা দেখছেন, এখন মুরব্বীদেরকে উদ্দেশ্য করে বলছি যে আপনারা যারা এখনো ভয়ে আছেন, অনেকেই সাথে চলে আসছেন, নেমে আসছেন রাস্তায় বাচ্চাদের সাথে, বাট যারা এখনো ভয় পাচ্ছেন তারা একটু ভেবে দেখেন, একটা উদাহরণ দেন, এই ভিডিওর কমেন্টে একটা উদাহরণ দেন, একটা স্বৈরাচারীর উদাহরণ দেন, যে স্বৈরাচারী পর্যদুস্থ হয়ে, অপমানিত হয়ে হয়ে লাঞ্ছিত হয়ে দেশ না ছাড়ছে, দেশ না ছাড়ছে। তোমরা যারা স্টুডেন্টরা আছো বা তরুণ জনতা, তারা হয়তো বা ইরানের যে ইসলামী বিপ্লব, মানে রেজা শাহ পাহলভি, তার অধপতনটা হয়তো বা দেখো নাই, কিন্তু তোমরা তো খুব রিসেন্টলি মনে হয় শ্রীলঙ্কার ঘটনাটা দেখছো, মনে আছে নিশ্চয়ই। হ্যাঁ, সো কিভাবে হয়েছিল একটু ভাবো তো, কেন হয়েছিল? তুমি কি তার চেয়ে বাজে পর্যায়ে দাঁড়িয়ে নেই? অবশ্যই দাঁড়িয়ে আছো। সো আমি আর কি বলবো আর কি। তো ছাত্র সমাজকে আমি আবার মনে করে দিচ্ছি, বোকামি করো না, করবা না তোমরা, আমি জানি অলরেডি। আমি কিছুক্ষণ আগে, ইন্টারনেট যদিও ডাউন, তারপরে ওই চিপাদে চাপাদে কীভাবে একটু দেখা যায়, আল্লাহ বরকত দেয়, একটু ইন্টারনেট ঢোকে, দেখলাম যে তোমরা ডিনাই করেছো যে না, আমরা আলোচনায় বসবো না, কারণ আমাদের আলোচনার টেবিলে আমাদের শহীদ যে ভাইয়েরা ছিল তারা বসবে কোথায়। হোয়াট আ পাওয়ারফুল মেসেজ, হোয়াট আ পাওয়ারফুল মেসেজ, স্যালুট। সো এটা মাথায় রেখো যে এটা এখন ব্যাক অফ করলে কত বড় সমস্যা হতে পারে আর কি। আচ্ছা, আর শুধুমাত্র যে কোটা সংস্কার দরকার না, গোটা দেশেরই সংস্কার দরকার, আমার কথা অলরেডি বোঝা গেছে। এখন চাইলে মুরব্বীরা কেউ বা ছাত্ররা কেউ চাইলে আমাকে ট্যাগ দিতে পারো, কারণ হচ্ছে বর্তমানে সমাজে আমরা প্রচুর ট্যাগিংয়ে বিশ্বাস করা শুরু করেছি। ইনফ্যাক্ট এইটাও আওয়ামী লীগেরই খাওয়ানো একটা টেকনোলজি, সেটা হচ্ছে যে কাউকে ধরতে হবে, মারতে হবে, সাইজ করতে হবে, ওকে একটা ট্যাগ বসায় দাও, ও রাজাকার, ও শিবির, ও অমুক, ও তমুক। সো চাইলে আমাকে একটা ট্যাগ বসায় দিতে পারো যে এই ভাইয়ের অন্য কোনো উদ্দেশ্য আছে। সো যে উদ্দেশ্যই থাকুক না কেন, আমি একজন শিক্ষক হিসাবে, খুবই ছোট মানের একজন শিক্ষক, সেই শিক্ষক হিসাবে বা একজন বুঝমান মানুষ হিসাবে, একজন সচেতন মানুষ হিসাবে আমি খুব ভালো করেই জানি যে কোনো সমস্যা নামক যদি একটি বৃক্ষ থাকে, সেই সমস্যার আসলে ডাল না ছেটে শেকড় মূলোৎপাটন করা উচিত। তোমরা খেয়াল করে দেখো দেশের কোন সেক্টর, জাস্ট নেম মি ওয়ান সিঙ্গেল সেক্টর যেটা আসলে সঠিকভাবে চলছে, যেভাবে চলার কথা। এই দেশ কোথায় যেতে পারতো আর সে আজকে কোথায় পড়ে আছে। আমি জানি আমাদের দেশে সব কিছু ভাঙাচোরা অবস্থা, সব কিছু ভাঙাচোরা, এভরিথিং ভাঙাচোরা।
মানে আমরা কেন জানি এটা মেনে নিছি, হ্যাঁ আমাদের ল্যাবে ইকুইপমেন্ট থাকবে না, হ্যাঁ আমাদের স্যাররা হচ্ছে অযোগ্য হবে, হ্যাঁ আমাদের স্কুল কলেজ ভাঙাচোরা টিনের ঘর হবে, আমরা এগুলো মেনে নিছি, আমরা এগুলো অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু কেন, ওয়াই? যখন করোনা ভাইরাসের কারণে সারা পৃথিবী দিকবিদিক অবস্থা, সবাই কি বলে ওটাকে, মানে প্রতিষেধক আবিষ্কারের জন্য পাগল হয়ে গেছে, কেন আমরা কি সেখানে আগায় যাই নাই? আমরা কি কিছু করি নাই? অবশ্যই করছি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যেটা বানিয়েছিলাম, আমরা যে অ্যান্টি ভাইরাসটা বানিয়েছিলাম বা প্রতিষেধকটা বানিয়েছিলাম, সেটা আসলে কার্যকরী কিনা? আরে বাবা, তুমি তো সেই পর্যায়ে যাওয়ার সুযোগটাই দাও নাই। কেন দেয় নাই? কারণ এই সরকারের বর্তমানে যেভাবে দেশ চালাচ্ছে, সেভাবে আসলে কোনো সংস্থা, কোনো মানে অধিদপ্তর ঠিকমতো কাজ করে না। ঔষধ একটা বানিয়েছি, সেটা কাজ করবে কি করবে না সেইটা বোঝার জন্য আমি কেন সাংবাদিক সম্মেলন করলাম তোমরা মনে করে দেখো। তখন ঔষধটা বানিয়ে নিয়ে সাংবাদিকদের সামনে যে সেই বিজ্ঞানীরা কান্নাকাটি করেছিল, সেই ফার্মাসিস্টরা কান্নাকাটি করেছিল যে দিস ইজ হোয়াট ইউ হ্যাভ মেড, প্লিজ গিভ ইট এ থট অর লেট আস হ্যাভ দ্য অপরচুনিটি টু গো টু দ্য ট্রায়াল ফেজ। সো কথা হচ্ছে, কেন সাংবাদিকরা কারা এখানে বলার মতো? সাংবাদিকদেরকে ছোট করছি না, বাট দিস ইজ নট দেয়ার ডিউটি। এটা বুঝতে হবে, যা প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা অধিদপ্তরের, প্রত্যেকটা পদের একটা দায়িত্ব আছে। একজনের কাজ তো আরেকজনের হাতে নিয়ে আমি কান্নাকাটি করলে বুঝতে হবে সিস্টেম ঠিকমতো চলতেছে না। তো কথা হচ্ছে, আমাদের দেশের ফার্মাসিউটিক্যাল সিস্টেম চালানোর মতো কোনো ভালো মানে অভিভাবক কোম্পানি নাই, মানে অভিভাবক কোনো প্রতিষ্ঠান নাই যাদের কাছে যে তারা ওষুধটা সোপর্দ করে বলবে যে এটা একটু চেক করে দেখেন, এটা কি আমরা ট্রায়াল ফেজে যাইতে পারি কি পারি না, আমাদেরকে অনুমতি দেন। নাই, কারণ আমরা সবকিছুতে বিদেশ নির্ভর, আমরা সবকিছুতে ভারত নির্ভর, দাদা নির্ভর। দাদা যা করবে ওই জিনিসটা আমরা করে ফেলবো, আমাদের নিজস্ব কোনো মেরুদণ্ড নাই। এই জিনিসটা আমাদেরকে বিশ্বাস করা শিখাইছে কে? দিস পার্টি, ট্রাস্ট মি, দিস পার্টি। 2009 থেকে এই পর্যন্ত কতগুলো বছর হয়েছে না, আমি কিন্তু বলছি না যে শুধুই এই পার্টি করেছে। আমরা যে সরকারকেই ক্ষমতায় দিয়েছি তারাই এই কাজ করছে, এইটা একেবারে অকাট্য সত্যি। তবে একটা মজার ব্যাপার আছে এখানে, সেটা হচ্ছে যে এই আওয়ামী লীগ সরকার কত বছর ক্ষমতায় ছিল? 2009 থেকে যদি ধরা যায়, কত জানি 2024, কত বছর হয়? 15 বছর। ও মাই গুডনেস, 15 ইয়ার্স, 15 লং ইয়ার্স। আপনি আমাকে 15 দিনের জন্য ক্ষমতা দেন। ওই যে হিন্দি একটা সিনেমা ছিল, সিনেমার মতো মনে হচ্ছে অনিল কাপুরের সম্ভবত, একদিনের জন্য রাষ্ট্রপ্রধান হয়ে দেখায় যে দেশটাকে পরিবর্তন কত সুন্দর করে করা যায়। আমাদের দেশে কি আর যোগ্য লোক নাই? আমরা কি শুধু ওই যে তথাকথিত দুইটা পার্টির নাম শুনছি? তরুণ সমাজ, তোমরা এত কেন বোকা? তৃতীয় কোনো পক্ষ উঠতে গেলে কেন তাকে আমরা মানে ট্রল করে হারায় দেই? একটু ভাবো না। আমি কোনো বিশেষ দলের পক্ষ নিয়ে কথা বলছি না, বাট গত 15টা বছর ধরে যে দল ক্ষমতায় ছিল তারা কি দেশটাকে আসলে সুন্দর করতে পারে নাই? তারাও একটা ট্যাগ ব্যবহার করছে, ওই যে ট্যাগিং এর কথা বলছিলাম। কি ট্যাগ জানো? ডিজিটাল বাংলাদেশ। এই ডিজিটাল বাংলাদেশের গুলি মানে ঔষধ, এই ঔষধটা তোমাকে খাওয়ায় তোমাকে চুপ করে রাখছে। দেশ তো নাকি স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ হয়ে যাচ্ছে। ঘোড়ার ডিম প্রচুর ডিজিটাল বাংলাদেশ হয়েছে। সো কথা হচ্ছে যে এই যে ট্যাগিংগুলোর কথা বলতেছিলাম, যে চাইলে আমাকেও কেউ ট্যাগ দিয়ে ফেলতে পারেন যে আমি মনে হয় কোনো বিশেষ রাষ্ট্র বা বিশেষ দলের হয়ে কথা বলছি। নো, ডোন্ট আন্ডারস্ট্যান্ড মি। সব চাটুকারের দল, এবং এই কথাটা সব ওই খাওয়ার দল। এই কথাটা আমার না, এই কথাটা খোদ বঙ্গবন্ধু বলে গেছেন যে চোরের দল, এখানে সব চোরের দল। এই চোরের দলের মধ্য থেকেও যদি আমরা কয়েকজনকে পেয়ে থাকি যে এরা সাহসী, এরা মেধাবী, এরা ন্যায়পরায়ণ, তো তাদের হাতে কেন আমরা ক্ষমতা দিচ্ছি না? কেন আমরা বুঝতে পারতেছি না? কিসের এই গদির লোভ? কেন আমাদের ছাড়তে এত দ্বিধা? আমার আসলেই মাথায় ঢোকে না। এনিওয়ে, এবার আসি সেকেন্ড মানে পরবর্তী আর একটা ফেজে। আমি জানি না আমি কত নম্বর ফেজে কথা বলতেছি। আমাদের দেশের পুলিশ, বিজিবি, সেনাবাহিনী সহ আরও যারা আনসার বা অস্ত্রে সুসজ্জিত বাহিনীরা আছেন তাদেরকে নিয়ে একটু কথা বলি। আপনারা অনেকে আমার চাচার বয়সী, আপনারা অনেকে আমার বন্ধুর বাবা, অনেকে আমার ছাত্রের বাবা। অজস্র পুলিশ অফিসারের নাম্বার আমার মোবাইলে আছে, যারা বিভিন্ন সময়ে আমাকে যোগাযোগ করেছেন, বাবা আমার বাচ্চাটাকে পড়াও, বা বাবা আমার এই অমুক তমুক হাবিজুবি। সো আপনারা, আমি যতজনের সাথে মিশেছি, সত্যিকার অর্থে কারোর সাথে মিশে আমার মনে হয় না যে এই লোকটা একটা ফাজিল বা এই লোকটা একটা ফালতু লোক। কসম, একজনেরও না। হয়তোবা যেহেতু আমরা সবাই মুখোশ পরিধান করে থাকি, তো হয়তোবা ওই লোকটা আমার সামনে এসে অন্তত কাতর হয়ে বলেছেন, কারণ তার বাচ্চাটাকে পড়াইতে হবে। হয়তোবা এটা তার ভিন্ন চেহারা, এটা তার আসল চেহারা না। আপনি আজকে রাজপথে কি করছেন? আমি আপনাকে ভাবতেই চাই না আপনি একটা খারাপ মানুষ। আপনি অবশ্যই একটা ভালো মানুষ, আপনার মধ্যে মানবিকতা আছে, আপনার মধ্যে পিতৃত্বের ওই ব্যাপারটা আছে, আপনি একজন পিতা। তো আপনি একটু এটা ভাবেন না, আপনি রাজপথে কোন সব বাচ্চাদেরকে মেরে ফেলতেছেন। অনেক ইয়াং পুলিশ অফিসার আছে বা পুলিশের কনস্টেবল বা বিভিন্ন পদে আর কি, মানে অহরহ মানে শর্টগান ফায়ার করতেছেন,
মানে এটা কি আসলে? আপনার এই ছোট ভাই বা ছোট বোনের বয়সী একটা বাচ্চাকে মেরে ফেললেন না? বুক পাতায় দিচ্ছে, আজকে ভিডিও দেখলাম, বুক পাতায় দিচ্ছে, লিটারালি গেঞ্জিটা উঁচু করে দিচ্ছে, এখানে একেবারে ঢাস করে একটা গুলি মারছে, শেষ নাই। মানে কাদেরকে করতেছেন এগুলা? হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ছেন। একটু ভাবেন, একটু ভাবেন। এতক্ষণ তো খুব সুন্দর করে বললাম, এবার একটু খারাপভাবে বলি, মাইন্ড করেন না প্লিজ, করলে করেন, সমস্যা নাই। আপনি যে অস্ত্রটা চালাচ্ছেন, যে গুলিগুলো ছুটছেন, যার কার্তুজ আপনার পায়ের কাছে পড়ছে আপনাকে রিমাইন্ড করানোর জন্য যে আপনি কি করলেন, এটা ওই কার্তুজটা কিন্তু আপনার পায়ের কাছে আপনাকে রিমাইন্ড করাচ্ছে। একটু ভাবেন, যে পোশাকটা আপনার গায়ে চড়ানো সুসজ্জিত পোশাক, যে রেশনের চাল ডাল আপনি প্রতি মাসে পাচ্ছেন, এগুলো আসলে কোন টাকায়? কোন টাকা? এটা কি আওয়ামী লীগ খাওয়ায় আপনাকে? বিএনপি খাওয়াইতে একা বলে? জাতীয় পার্টি খাওয়াইতে একা বলে? নো, ওইটা আমার দেওয়া ট্যাক্সের টাকা। ওইটা যে স্টুডেন্টের বুকে আপনি গুলি চালাইলেন, বা যে নিরপরাধ মানুষটার বুকে আপনি গুলি চালালেন, তারই কেউ না কেউ ওই টাকাটা পরিশোধ করছে। আজকে আপনি ক্ষমতা দেখাচ্ছেন। আপনাদের সবাইকে আমি একটা সিনেমা দেখতে বলবো, দ্য এক্সপেরিমেন্ট। রিয়েল লাইফ ঘটনা থেকে মানে অনুপ্রাণিত হয়ে মুভিটা বানানো, দ্য এক্সপেরিমেন্ট। প্লিজ ওয়াচ দ্য মুভি। যে আপনি কোথায় পরিণত হয়েছেন আজকে আপনার হাতে ওই ক্ষমতাটা গেছে বলে। দ্য এক্সপেরিমেন্ট, এটা একটা মুভির নাম, লিখে দিচ্ছি, প্লিজ এই মুভিটা দেখেন। আপনি বুঝবেন যে আপনার মধ্যে ভালো মানুষ লুকায়িত আছে। আমি বিশ্বাস করি অ্যাজ এ টিচার, প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে যেমন ভালো মন্দ দুই সাইডই থাকে, প্রত্যেকটা মানুষের মধ্যে এটা থাকে। ইট অল ডিপেন্ডস আপন যে কোনটা বের হয়ে আসবে। ইট অল ডিপেন্ডস আপন তাকে কোন সিচুয়েশনে ফেলা হয়। সো আপনার হাতে অস্ত্র দিয়ে, আমি জানি আমারই অনেক বন্ধুরাও যখন আইএসএসবি পরীক্ষা দিয়ে আর্মি অফিসার হইতে গেছে, তখন ওরাও বলতো যে দোস্ত, আমাদের যে এই টাইপের অ্যাটিটিউড হয়, এটার কারণটা হচ্ছে আমাদেরকে শিখানো হয়, বারবার করে বলা হয় যে ইউ হ্যাভ টু বিলিভ, you and all these people, those who are with uniform like you, these are the only human beings. Except you, nobody is other better human being than you. So এটা বিশ্বাস করানো হয়। এটা দরকারও আছে যুদ্ধক্ষেত্রে, ঠিক আছে, একরকম হইল। বাট আপনি এই বিশ্বাসটা কোন পর্যায়ে নিয়ে চলে গেলেন? কোন মানুষের বুকে গুলি চালাচ্ছেন? এটা একটু বোঝেন তো। আপনার দায়িত্ব ছিল এই দেশের মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া। আপনি কি করতেছেন এগুলো আসলে? এটা কিভাবে যায়? সো আপনি কিসের ভয়ে এগুলো করতেছেন? চাকরিটা হারাবেন তাই? আপনার বাচ্চাগুলো না খেয়ে থাকবে তাই? প্লিজ এই কাজটা করেন না। আপনি একজন স্বৈর শাসকের, একজন ফ্যাসিস্ট কিলার গভর্নমেন্টের হাত হইতে পারেন না, যে হাত দিয়ে সে রক্তে রঞ্জিত হয়ে ভাত খায়। আপনি তার হাত, আপনি সিম্পলি তার হাত। সরাসরি শেখ হাসিনা এসে বা কোনো গভর্নমেন্টের উচ্চপদস্থ কেউ এসে ওই বাচ্চাগুলোকে মারবে না, মারতেছে আপনার মাধ্যমে। এখন আপনি বলতে পারেন না যে আমি তো ভাই চাকরি করি। আপনার এই চাকর মেন্টালিটির জন্য আপনি দায়ী, এবং আল্লাহর কাছে এই কারণে আপনি জবাব দিবেনই দিবেন। আপনি বলতে পারবেন না যে দ্যাট ওয়াজ মাই জব, আমাকে জাস্ট যা বলা হয়েছে আমি এটা করতেছি। নো, নেভার। তাহলে কি হইতো জানেন? ওই যে কারোর আর বিচার হইতো না আল্লাহর কাছে, হাসরের ময়দানে কারোর আর বিচার হইতো না। সবাই যে বলতো আমার এটা দিয়ে করাইছে। আপনারে কিভাবে করে? আপনার নিজের বিবেক নাই, আপনি সিচুয়েশনটা বুঝতেছেন না। এখনো কেন নির্বাক দাঁড়ায় আছেন? মানে কেন আপনাদের কোনো অ্যাকশন দেখি না? কি অ্যাকশন এখন জানতে পারেন যে আমরা কি করব বাবা? আপনি যেটা করবেন, অস্ত্র বিরতি বলে একটা ব্যাপার আছে। আপনার অস্ত্র ফেলে দেন, আপনার অস্ত্র ফেলে দেন। আপনি সরাসরি অস্বীকার করেন আমি এখানে গুলি চালাইতে পারবো না, আমি এখানে লাঠি পেটা করতে পারবো না। আপনি এটা বলে দেন। আপনি এটা যদি বলতে পারেন, আপনি বুঝবো একটা মানুষ। হ্যাঁ, এই মনুষ্যত্বের পরীক্ষা আল্লাহ আপনাকে নিচ্ছে, কারণ আমরাই সেই পাপী যারা দিনে 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 এই অন্যায়টাকে সহ্য করছি। অন্যায় একদিনে হুট করে এখানে যায় নাই। 15টা বছর ধরে উই লেট দেম বিলিভ ইউ আর আওয়ার কিং, ইউ আর আওয়ার লাইফ সেভার, ইউ আর আওয়ার লাইফ, ইউ আর দ্য গড। এটা আমরাই বিশ্বাস করতে দিছি, যার ফলে আমরা আজকে প্রাণ হারাচ্ছি। আর আপনি হয়তো ছোট্ট একটা চাকরি হারাবেন, বাট বিশ্বাস করেন এই বাচ্চাগুলো আপনার সাথে আছে, এই বাচ্চাগুলো আপনাকে নিরাপত্তা দিবে, এই বাচ্চাগুলো আপনার খাওয়া পড়ার ব্যবস্থা করবে ইনশাল্লাহ। যত জায়গায় আপনি একজন পুলিশ অফিসার হয়ে বলেন না, বুকে হাত দিয়ে বলেন না, যদি না আপনি নিজে অন্যায়কারী হন, দুর্নীতিবাজ হন, আপনি একটু বুকে হাত দিয়ে বলেন তো আপনি ভালো আছেন? আমি জানি আপনার বুক বলতেছে আমি ভালো নাই, আমি একটা দুঃশাসনের ভিতর দিয়ে যাচ্ছি। সো কেন আপনারা আপনাদের তরফ থেকে এই কাজটা করতেছেন না? এটা তো আপনার রাইট, এটা আপনার আন্দোলনে পরিণত হয়ে যাওয়া উচিত। আমি যতটুকু মানুষের সাথে পরিচিত, আমাকে আবার অনেকে অনেক কিছু বলে, একেবারে অথেন্টিক নিউজ, কোনো ফালতু কথা বলতে আসে না, আমার কাছে অনেক হেল্প চাইতে আসে। এই পুলিশেরই লোকজন কতজনকে দেখলাম হাহাকার করতে যে আমি প্রমোশনটা ডিজার্ভ করি, আমাকে দেওয়া হয় নাই কেন, আমি পা চাটতে পারি নাই।
আমি ওর তার বুকে গুলি চালাইতে পারি নাই, আমি উপরের মহলের ফোনে ওর কলারটা চাইপে ধরে অন্যায়ভাবে আনতে পারি নাই। সো মানে ইউ অলসো ডিজার্ভ টু বি এ পার্ট অফ দিস মুভমেন্ট। মানে আপনারও অধিকার তো আছে ভাই, এটা তো শুধু এই বাচ্চাদের জন্য বলতেছি না। মানে এটা কেমন কথা, মানে আসলে আপনি এটা পারবেন না, এটা আসলে খুবই তুচ্ছ একটা ব্যাপার। যাই হোক, সো আমাদের বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ, formerly known as BDR, Bangladesh Rifles. The name had a power, you know. নামটার মধ্যে একটা অন্যরকম ক্ষমতা ছিল, বাংলাদেশ রাইফেলস। এবং অন্য বাংলাদেশ মানে পৃথিবীর অন্য যে কোনো দেশের সীমান্তরক্ষী বাহিনীর চেয়ে অন্যরকম একটা ব্যাপার ছিল, মানে অন্যরকম একটা ব্যাপার। কিন্তু বিজিবি ডাজন্ট গিভ দ্যাট ফিলিং, ইউ নো, বর্ডার গার্ড, সামথিং গার্ড, এনিওয়ে হোয়াটএভার। সো বিজিবি, আমি আপনাদেরকেও স্যালুট জানাই, আপনাদেরকে নিয়ে হাসাহাসি করছি না, নামটাও পরিবর্তনের বিশেষ কারণ ছিল, সেটাও আমি অবগত, আমি এত গাধা না। সো ঘটনা হচ্ছে একসময় আপনাদেরও মেরুদণ্ড ছিল, ইয়েস আই হ্যাড টু ইউজ ছিল, সরি। অন্তত বর্তমানে যে অবস্থা দেখছি, অন্তত এই আন্দোলনে যেটা দেখছি সেই তুলনায় তো অনেক বেশি ছিল। গেল কোথায়? আমার অবজারভেশন যেটা বলে, বিডিআর বিদ্রোহের পরে, তখন আমি ইউনিভার্সিটির ছাত্র, আমার সামনে দিয়ে ট্যাঙ্ক দৌড়ে দৌড়ে যাচ্ছিল পলাশির মোড় দিয়ে, আমি দেখছি। সো বিডিআর বিদ্রোহ, যেটাও আবার সত্যি কথা বলতে আমি যতটুকু পড়াশোনা করেছি, এই সরকারেরই মদদ পুষ্ট একটা বিদ্রোহ। আমাদের দেশের সম্ভবত কর্নেল গুলজার নাম, এই ধরনের বেশ কয়েকজন মেধাবী মানুষজনদেরকে, সৎ মেধাবী মানুষজনদেরকে কচু কাটা করার জন্য সরকারি মদত পুষ্ট একটা আন্দোলন ছিল, এটা বিদ্রোহ ছিল। এটা ভারতের ডেফিনেটলি স্পর্শ ছিল, এগুলো ইউটিউব করলেই পাওয়া যায়, এগুলো বাচ্চাদেরকে শিখাইতে হবে না। সো তখনকার সেই বিডিআরের যে পাওয়ার, যে অ্যাটিটিউড ছিল যে দেশটাকে রক্ষা করতে হবে, দেশের 1 ইঞ্চি কেন 1 মিলিমিটার মাটি পর্যন্ত ছাড় দিব না, সেই বিজিবি সীমান্তে আজকে পুতুল হয়ে গেছে, বিড়াল হয়ে গেছে। যখন তখন যাকে মন চাচ্ছে, চোরাচালানি হোক আর সাধারণ মানুষ হোক, একদম কোনো ইয়া ছাড়া ঠাস ঠুস গুলি করে মেরে ফেলে দিচ্ছে। আমরা সংবাদপত্র দেখছি, জানি এগুলো সত্যি কথা। আমরা বোকার মতো আঙ্গুল চুষছি, আর ওদিকে যখন দরকার নেই, যখন দরকার ছিল ছাত্রদেরকে প্রোটেক্ট করার, তখন এসে আপনারা কি আওয়ামী লীগ এবং কি বলে পুলিশের প্রোটেকশন দিচ্ছেন, আর বাচ্চাদেরকে নির্মমভাবে হত্যা করতেছে। এটা আসলে মানায় না, এটা আসলে যায় না। আমি অন্তত নিজেকে মাফ করতে পারছি না। আমি ওই বাংলাদেশটা দেখেছি, আমার অতটুকু বয়স হয়েছে, আই এম 35 ইয়ার্স ওল্ড। সো মানে কিভাবে পরিবর্তনটা হইলো? এটা কি এইভাবে যে আপনাদের প্রধান দেখে কয়েকজনকে বলা হয়েছে, এই লিসন গাইস, তুমি যা যা চাও, তোমাদের কয়টা রিসোর্ট লাগবে, কয়টা কি টাকা পয়সা লাগবে, যা দুর্নীতি করতে মন চায় করো, বাট জাস্ট এদেরকে একটু শান্ত করে রাখো, বুঝায় রাখো। ইউনিয়নিজম, রাইট। এটা কেন? আপনারাও এটার সঙ্গী হচ্ছেন কেন? কেন ভাই? আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আপনাদের ওই ক্ষমতা আছে না বলে দেওয়ার। পুলিশদের সাথে আপনারাও ভাই ওই ড্রপ ইউর ওয়েপন, নট ইন দ্য সীমানায় করা যাবে না। এখানে করেন, এখানে আপনারা আইসেন না, আপনারা অস্বীকার করে দেন। আমার এটা হয়তো বা খুব বেশি চাওয়া, হয়তো বা মানে কল মি আই এম ক্রেজি, কল মি আই এম ড্রিমিং, ইয়েস আই এম এ ড্রিমার অ্যান্ড আই এম নট দ্য অনলি ওয়ান, ট্রাস্ট মি। আমার সাথে এই স্বপ্ন আরো অনেকে দেখছে যে এইটা কেন করছে না, কেন করছে না, কিসের ভয় করছে না। এটা করতে পারেন, অবশ্যই পারেন, আপনার যদি মেরুদণ্ড থাকে। এটা ভাবেন, কেন সেনাবাহিনীকে এখানে নিয়ে আসা নাই, কেন আপনাকে নিয়ে আসছে? অনলি বিকজ সেনাবাহিনীকে মাঠে নামাইলে যে কোনো মুহূর্তে এক হ্যাচকায় রাষ্ট্র ক্ষমতা তাদের হাতে চলে যাবে, কারণ তারাও যথেষ্ট সহ্য করতেছে। সো আপনি এটা বোঝেন, আপনাকে যে এখানে নিয়ে আসছে এটা আসলে সম্মান দেওয়ার জন্য না, এটা আসলে আপনাকে ছোট করে, যে এ তো পারবে না এটা করতে। বোঝেন ভাই, বোঝেন প্লিজ। তো আমি ছাত্রদেরকে বলবো, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি পুলিশদেরকে মারা হচ্ছে, বিজিবিদেরকে মারা হচ্ছে, যখনই সুযোগ পাওয়া হচ্ছে। বিজিবিটা ওইভাবে দেখি নাই, পুলিশদেরকে দেখছি। সো তোমরা ইনাদেরকে মাইরো না, বিশ্বাস করো ওনারাও ভালো মানুষ, ওনাদেরকে সুযোগটা দাও, ওনাদের কাছ থেকে অস্ত্রটা ছিনিয়ে নাও, উনি যেন আর কিছু করতে না পারে। লাগলে ওনার পোশাক আশাক খুলে রেখে দাও, বেঁধে রেখে দাও, আটকায় রেখে দাও, মারামারি করো না। কারণ তুমি যেমন ওনার কাছে কোনো একজন ছেলের মতো, উনিও কিন্তু তোমার বাবা বা বড় ভাইয়ের মতো। এই কাজটা কইরো না। ওনারাই আমাদের দেশটাকে প্রোটেক্ট করেন, বাট এতদিন হয়তো বা ভুল জায়গায় প্রোটেকশন দিয়েছেন, আল্লাহ মাহবুদ জানেন। আচ্ছা, পরবর্তী জায়গাটাতে যাই, সেটা হচ্ছে বিসিএস ক্যাডার প্রসঙ্গ।
হয়তো এটা আগেই বলা উচিত ছিল, ভিডিওটা বেশি মানুষের কাছে রিচ পাইতো। আমি জানি না, অনেক বোরিং করে ফেলছি হয়তো, হোয়াট এভার, ডাজন্ট ম্যাটার। আমি জাস্ট আমার প্রয়োজনীয় কথাগুলো বলছি। আমি কারো বিনোদনের চেষ্টা করতেছি না, কারোর মনোরঞ্জনের চেষ্টা করতেছি না। এটা জাস্ট আমার মনের কথা, যেটা আমার মনে হয় বাংলাদেশের প্রতিটা মানুষের জানা উচিত, বাকিটা আল্লাহ জানে। সো আমার যেসব বড় ভাই, ছোট ভাই, ব্যাচমেট, তোমরা যারা আপনারা যারা বিসিএস ক্যাডার হয়েছেন, বর্তমানে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাতে বসে আছেন, কাজ করছেন, নিজেদেরকে এত ছ্যাবলা ভাবার কোনো কারণ নাই। আপনার অনেক ক্ষমতা আছে। আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা অনেক সুশিক্ষিত, অনেক সুশীল, না অত খারাপ অর্থে বোঝাচ্ছি না, আবার যথেষ্ট খারাপ অর্থেও বোঝাচ্ছি, দুইটাই ধরে নেন, একটা মিশ্র প্রতিক্রিয়া। আপনাদের প্রতি অনেক সম্মান আছে আমার। আপনারা যার যার জায়গা থেকে দয়া করে কর্মবিরতি দেন, নিজেকে রিজাইন দেন। মনে পড়ে মহাত্মা গান্ধীর কথা, অসহযোগ আন্দোলন, এটা করেন, এটা করেন। আপনার পথে এসে আমি বলছি না আপনার ওই সুন্দর স্যুটটাই পরা জামাটায়, সাদা জামাতে আপনার দাগ পড়ুক, আমার এগুলো সব কালো জামা, আমার কি আর হবে। সো আপনার আন্দোলনে নামার দরকার নাই, বাচ্চাদেরকে ইন্সপায়ার করার দরকার নাই, মানুষকে বোঝানোর দরকার নেই। আপনি শুধু নিজের কাজটা বাদ দেন, লেট দ্য গভর্নমেন্ট নো যে আপনি তার সাথে নাই। এরকম 50 জন বিসিএস ক্যাডার একটু নিজের কাজে ইস্তফা দেন, যে আমি আর নাই তোমার সাথে ভাই, ভাই দেখি না ভাই কি হয়, প্লিজ প্লিজ ফর গড সেক। আমারই বুয়েটিয়ান অনেক বড় ভাইরা আছেন, অনেক বড় আপুরা আছেন, প্লিজ এই কাজটা একটু করেন, একটু ভাবেন। নড়ে চড়ে বসবে সব, অলরেডি নড়ে গেছে। গতকালকের আমরা ভাষণে দেখেছি গলা কাঁপছে, আজকে শুনলাম স্পেনে পালানোর উপায় খোঁজা হচ্ছে। ভাই ইউ আর দ্য কি, ট্রাস্ট মি, ইউ আর দ্য কি। নদীতে চর পড়ে কিভাবে, একটা খরস্রোতা নদীতে চর আসে কিভাবে? এক পিস বালুর দানা একবার মাথা উঁচু করে দাঁড়ায়, তার গায়ে আরো লক্ষ লক্ষ কোটি কোটি পড়ে। নাও দেয়ার ইউ গো, ইউ ক্যান সি ইট। সো ইউ বি দ্য ফার্স্ট পিস অফ দ্যাট স্যান্ড, প্লিজ। গর্ব করে বলতে পারবেন, নিজের বুকে হাত দিয়ে বলতে পারবেন, আই ডিড দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম। ইয়েস, দ্যাট ওয়াজ এ হেল অফ এ জার্নি, দ্যাট ওয়াজ হেল অফ এ ব্রেভারি, বাট প্লিজ ডু ইট। আমার কলিগদের কথায় আসছি এবার, মেবি লাস্ট পয়েন্ট। তো আমার পরিচয় দেয়, আমি একজন তুচ্ছ কোচিং শিক্ষক, একেবারেই তুচ্ছ কোচিং শিক্ষক, ইয়েস। সো এই প্রসঙ্গটাতে আসার আগে একটু বলে নেই তাহলে, যে কোচিং ব্যাপারটা আদৌ আসলে কিভাবে আমাদের দেশে বা পুরো পৃথিবীতে যেখানেই বলি আর কি, আমাদের দেশের পার্সপেক্টিভটাই যদি বলি, সেটা হচ্ছে যে আমাদের দেশে যখন সীমাহীন দুর্নীতি হলো, সেটা এই গভর্নমেন্টের আমলে শুধু হয়েছে তা না, এই গভর্নমেন্টের লেভেলে একটু অনন্য লেভেলে চলে গেছে। 15 বছর ধরে ক্ষমতায়, তো যে একটা সার্টেন প্যাথ এরা ঠিক করছে, ওই পথ বরাবর বহুদূর চলে গেছে, দ্যাট ইজ দ্য থিং। হ্যাঁ, যে একটা সার্টেন ওরিয়েন্টেশনে ছিল, ওই ওরিয়েন্টেশনে অনেক দূর চলে গেছে। এই ওরিয়েন্টেশনটা যদি সঠিক ডিরেকশনে হইতো, আজকে আমরা সিঙ্গাপুর বা মালয়েশিয়ার মধ্যে একটা দেশ দেখতে পাইতাম। মাহাতির মোহাম্মদের উদাহরণ সবাই জানে, তুরস্কের এরদোয়ানের কাহিনী সবাই জানে। হ্যাঁ, তাকে নিয়েও অনেক সমালোচনা আছে, সমালোচনার দিকে যাচ্ছি না। লেটস লুক অ্যাট দ্য ব্রাইট সাইড, তারা দেশের জন্য ভালো কি করছে। যে একটা সরকার যখন অনেকদিন স্থায়ী হয়, তখন চাইলে অনেক ভালো কিছু করে ফেলতে পারে, অনেক দূর চলে যেতে পারে, অথবা অনেক খারাপ কিছু করে ফেলতে পারে, যেটাই করুক অনেক দূর যাবে। সো আমাদের গভর্নমেন্টের ডিরেকশন ছিল একটু অন্যদিকে, সো অন্যদিকে চলে গেছে বহুদূর। এখন এখান থেকে ফিরে আনতে গেলে আসলে এই যে রাষ্ট্র সংস্কারের এই কষ্টগুলো আমাদের করা লাগতেছে। যাই হোক, তো যেটা বলছিলাম, যে যেহেতু আমাদের নিয়োগ ব্যবস্থায়, শিক্ষক নিয়োগ ব্যবস্থাতেই ওই যে সর্ষের মধ্যে ভূত দুর্নীতি ছিল, সো হয়েছে কি অযোগ্য শিক্ষক ঢুকে পড়ছে। আর যেহেতু দেশের অন্যান্য যে ইনকামের রাস্তা, সেগুলোতে যেহেতু দুর্নীতিতে ভরা, সো অনেক লোক, আমার নিজেরই পরিচিত অনেক লোক আছে যারা শিক্ষকতায় ঢুকছে শুধুমাত্র কি ফর দ্য সেফটি অফ দ্য জব। দ্যাটস এ ভেরি ইজি জব, দ্যাটস এ ভেরি কমফোর্টেবল জব, বছরে অনেক ছুটি পাওয়া যায়, অমুক তমুক হ্যানত্যান হাবিজুবি করে, সো ঠিক আছে, ঢোকা যায়। অথচ টিচিং পেশাটাকে তাদেরই শুধু নেওয়ার কথা ছিল যারা এই চ্যালেঞ্জটা বোঝে, যারা এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিতে চায়, এটাকে দিনে দিনে আরো ডেভেলপ করতে চায়। জাস্ট লাইক মেডিকেল প্রফেশনের মতো, ডাক্তার হওয়ার জন্য ওই সাদা অ্যাপ্রনের স্বপ্ন দেখা জরুরি না, জরুরি এইটা যে রাত 2টা নাই, 3টা নাই, 4টা নাই, বাসর রাত নাই, যে কোনো সময় ফোন পাবো, রুগীর জন্য আমি চলে যাব। ওই ত্যাগ শিকারের যে স্পৃহাটা, ওইটা দরকার ছিল। স্টুডেন্টের জন্য আমি রাত দিন পরিশ্রম করবো, মানে তাকে বেটার সার্ভিস দেওয়ার জন্য, বেটার পড়ানোর জন্য, বেটার জানানোর জন্য, ওই স্পৃহাটা দরকার ছিল, যেটা আমাদের নিয়োগ করা টিচারদের মধ্যে নাই। সো না থাকার কারণে যেটা হয়েছে, স্টুডেন্টরা স্কুলে আসলে স্যাটিসফাইড হলো না। যখন ডিসস্যাটিসফাইড হইলো, তাদের এই ডিসস্যাটিসফ্যাকশন তো টিচাররা চোখে দেখতে পারলো, যে হ্যাঁ ঠিক আছে, সে স্যাটিসফাইড হচ্ছে না, স্কুলে আসতেছে না বা কিছু একটা, তখন মারধর শুরু করলো, পরীক্ষা নাম্বারের হুমকি, এই টাইপের, গার্ডিয়ান ডেকে বকাঝকা, স্কুলে কেন আসো না, কলেজে কেন আসো না,
বাট বুঝতেছে না যে আসতেছে না ফর ইউ দ্য স্টুপিড গাই, ইউ আর নট কেপেবল টু বি হিজ টিচার, দ্যাটস ওয়াই সে আসতেছে না এখানে। তুমি জাস্ট হটো, তুমি সরো এখান থেকে, তুমি জাস্ট একটা চাকরি হিসাবে নিছো, তুমি শালা একটা চাকর, তোমার কোনো যোগ্যতা নাই এখানে বসার। সো যখন স্টুডেন্টরা ক্লাস বিমুখ হয়ে গেল, স্কুল বা কলেজ বিমুখ হয়ে গেল, তখনই এই কোচিংয়ের জন্ম হইলো, তখন আমার মতো আরিফকের জন্ম হয়েছে। ইয়েস, আই সে ইট প্রাউডলি, বিকজ আমরা এক ধরনের ঔষধ হিসাবে জন্ম নিলাম। ঔষধ, যে ঔষধ অসুস্থ রুগ্ন একটা সিস্টেমকে একটু বাঁচায় রাখার আশা দেয়, আর কিছু না। যখন মূল সিস্টেম কাজ করতেছে না, তখন দ্বিতীয় একটা ব্যবস্থা, হ্যাঁ, একটা ব্যাকআপ সিস্টেম চালু হয়ে যায়, ব্যাকআপ জেনারেটর, জাস্ট লাইক দ্যাট। সো এই আমি কোচিং শিক্ষক, ক্ষুদ্র কোচিং শিক্ষক, আমার উপরেই লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ভরসা করে, আমি জানি। আমি কি একা? দ্য আনসার ইজ নো, আই এম নট অ্যালোন। আমার মতো এরকম আরও শতখানিক আছে যারা খুবই বড় বড় স্টার তকমা পাওয়া, এবং ট্রাস্ট মি, কোনো টেলিভিশন তারকা, কোনো ক্রিকেট প্লেয়ারও ওই স্টুডেন্টদের উপরে ওই পরিমাণে ইফেক্ট ফেলতে পারে না যেরকম ইফেক্ট আমার মতো শিক্ষকেরা পারে, কোচিং শিক্ষকেরা পারে, কোট অ্যান্ড কোট, কোচিং শিক্ষকেরা পারে। অ্যান্ড দ্যাটস আ ফেইলিয়ার of the main education system, mainstream education system. That's why we are so proud. Maybe you can dishonor us, you can vilify us, but I myself glorify ourselves. আমরা নিজেরা এটার জন্য গৌরবান্বিত যে কোনো একটা মূল ব্যবস্থা যখন ফেল করছে, তখন আমরা ব্যাকআপ সিস্টেম চলে আসছি, যে হিয়ার উই আর। সো এখন আমরা যারা আছি, যাদের কথায় স্টুডেন্টরা অনেক আশা পায়, স্টুডেন্টগুলো মারা যাচ্ছে, রাস্তায় মারা যাচ্ছে, আমরা কি পারি না ওদেরকে একটু বুঝাইতে? এবং আমি আমার অবস্থান আবারও পরিষ্কার করছি, কি বুঝাবো? ঘরে ফিরে আসার জন্য বুঝাবো না, একটু বুদ্ধি ব্যবহার করার কথা বলবো এবং ওদেরকে সাহস যোগাবো যে তোমরা যে কাজটা করতেছো, এই কাজটাই তোমার বাবার করার কথা ছিল, তোমার চাচার করার কথা ছিল, তোমার মামার করার কথা ছিল, আমার মতো লোকজনের করার কথা ছিল। আমরা পারি নাই, আমরা ব্যর্থ। তোমরা করতেছো, তোমাদেরকে স্যালুট জানাচ্ছি, তোমাদের সাথে আছি। আমরা কি মাঠে নামতে পারতাম না? অবশ্যই পারতাম। এটা আমরা করি নাই, বা করেছি হয়তো বা বিচ্ছিন্নভাবে দুই একজন। আমি চাচ্ছি আমরা সবাই একটু সংঘবদ্ধ হই, আমরা বাচ্চাদেরকে একটা ক্লিয়ার মেসেজ দিই যে ওয়াই দিস ইজ সো ইম্পর্ট্যান্ট অ্যান্ড হোয়াট কাইন্ড অফ ব্রেভারি দ্যাট দে আর শোয়িং, দে ডিজার্ভ দ্যাট থিং, তাই না? তাদের এইটুকু প্রবোধ দরকার। আজকে যে ছেলেরা বিশ্ববিদ্যালয়ে রক্ত ঝরাচ্ছে, সে তোমার বা আমারই মতো কারোর ছাত্র ছিল। ইনফ্যাক্ট আমি এখানে কয়েকজনের নাম ধরে বলতে চাই। আমার সরাসরি ক্লাসরুমের ছাত্র শাওন রেজা তুমি, এম মাসরুর হোসেন তুমি, সৈকত আবদুল্লাহ তুমি, অপূর্ব ফিজিক্স পড়াচ্ছ, খুব সুন্দর দেখলাম। তোমরা এত চুপ কেন ভাই? প্লিজ প্লিজ কাম ফরওয়ার্ড ভাই। এই সময়ে সাইলেন্ট থেকো না। ওই বাচ্চাটার টাকাতেই তুমি আমি আজকে এত বড় সেলিব্রিটি। প্লিজ, ওই বাচ্চাটার ভালোবাসাতেই। ওই বাচ্চাটা সরাসরি না হইলেও ওই বাচ্চার মতো আরো অনেকে এই কাজটা কইরো না। আয়মান সাদিক, তুমি আমাকে চেনো না, তুমিও বয়স আমার চেয়ে ছোট। তারপরে কি জানি, আব্দুর রহমান, তোমরা কোথায় ভাই? অপার হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? তোমরা কোথায় ভাই? গর্তে লুকায় গেছো কেন? বকা দিচ্ছি তো, আমার চেয়ে সবাই তোমরা বয়সে ছোট। আসো ভাই, বের হয়ে আসো প্লিজ। এইভাবে চুপ করে থেকো না, এত অ্যারিস্টোক্রেটিক ভাব দেখানোর কোনো দরকার নাই। উই অল আর জাস্ট হিউম্যান বিংস অ্যান্ড so many human beings are dying for you so that you may live in a beautiful country. তোমার জন্যই এই দেশে তুমি এক মুহূর্ত ডিজার্ভ করো না নিঃশ্বাস নেওয়ার, যদি না তুমি এখন কথা বলো। কারণ এই বাচ্চারা একটা নতুন ভোরের সূচনা করবে, আমি জানি। এবং আমি এই কথাগুলো যে বলছি, আমি হয়তোবা মারা যাব, আমাকে হয়তোবা তুলে নিয়ে যাবে, আমাকে হয়তোবা গুম করবে, আমাকে হয়তোবা নৃশংসভাবে হত্যা করবে, আমার মাকে করবে, আমার বোনকে করবে। I seriously don't care. Somehow I feel that lightness. I feel like I'm flying high. বাচ্চাদের কি আত্মত্যাগ, মায়েদের সে কি কথা। আমার দুইটা ছেলেকে ওখানে পাঠিয়েছি, দুইটা ছেলেকে এখানে পাঠিয়েছি, সাথে করে নিয়ে আসছি। যা হবে দেখা যাবে। আই এম রিয়েলি ফিলিং হাই। কার জন্য এগুলো হচ্ছে, কেন হচ্ছে, আর সেখানে আমরা কিভাবে বসে আছি? আমি আমাদের হাসিনা আপার কথায় আবার আসি, যে মানে আপনি যখন আপনার সেনা প্রধান, আপনার পুলিশের প্রধান, আপনার আরো কত প্রধান আছে, আর এখন নাম বললাম না, সব তো এক এক করে বের হচ্ছে। সেটাও বের হচ্ছে সংবাদ মাধ্যমের ভাইদের
মানে করিতকর্মায়, তারা যে খুঁজে খুঁজে বের করছে। কেন? এই খোঁজার দায়িত্ব কি আপনারই গোয়েন্দা বিভাগের ছিল না? এই খোঁজার দায়িত্ব কি আপনারই দুদকের ছিল না? তারা কি করলো? ওই যে দেখেন কোচিংয়ের মতো ওই মিডিয়ার ভাইগুলো দাঁড়ায় গেছে। যখন মেইন স্ট্রিম সিস্টেম ফল করছে তখনই কিন্তু ব্যাকআপ সিস্টেম কিক ইন করছে। যখন আপনার দুদক কাজ করতেছে না, যখন আপনার ডিবি কাজ করতেছে না, ডিবি কাজ করতেছে শুধু আপনার গদি রক্ষায়, খুঁজে বের করো কোথায় বিরোধী দলের কে কি করতেছে। মানে হোয়াট দ্য হেল ম্যান, মানে নিজের উপরে মিনিমাম কনফিডেন্স থাকলে তো এই কাজ করার কথা না। আপনি দেখবেন দেশে কে অরাজকতা সৃষ্টি করতেছে, কারণ অরাজকতা মানেই তো এই না যে আপনার বিরুদ্ধে কথা বলা। এইটা তো আসলেই মানে সত্যজিৎ সঠিক মুভি বানায় গেছে হিরক রাজার দেশে। কেন কেন এরকম হওয়ার কথা? মানে এরকম তো হওয়ার কথা ছিল না। আপনার সিস্টেমই যখন কাজ করতেছে না তখন ব্যাকআপ সিস্টেম চলে আসছে আর আপনার ভুলগুলো ধরাই দিচ্ছে। তাতেও কি আপনি শিখতেছেন না? তাতেও কি আপনার লজ্জা হচ্ছে না? নির্লজ্জের মতো এইভাবে করে বাচ্চাদের সাথে হেয়ালি করতেছেন, টিচারদের সাথে হেয়ালি করতেছেন। এটা কেন? ওয়াই? আমাকে মারবেন, মেরে ফেলেন, মেরে ফেলেন, কোনো সমস্যা নেই। মানুষ আপনাকে বাহবা দিবে, তালি দিবে, আপনার অনেক কি বলো এটাকে, মানে বাহিনী আছে, তারা তালি দিবে, কোনো সমস্যা নেই। আপনি মহাকালের কাছে হেরে গেলেন, আপনি মহাকালের কাছে হেরে গেলেন। মনে রাখবেন কথাটা। আমার মতো কতগুলাকে মারবেন আপনি? আমার চেয়ে অনেক বড় মানুষ যারা ছিল, কলিজা যাদের ছিল, তারা সবাই মারা গেছে। ওই যে যাদের মার্সানি আন্দোলনে, এরা সবাই আমার চেয়ে বড়, বয়সে সবাই ছোট, কিন্তু এরা সবাই আসলে, আমি সম্মান দেই, মানে সম্মানের দিক থেকে ওরা সবাই আমার চেয়ে বড়। যে কোনো দিকের বিবেচনা ওরা আমার চেয়ে অনেক বেশি বড়। আল্লাহর কাছে এমনকি সম্মানের মর্যাদা অনেক বেশি উপরে উঠে গেছে। যে শাহাদাতটা তারা পাইছে, আমি এরকম মরতে চাই, আমি এর চেয়ে বাজে হয়ে মরতে চাই। আপনার যন্ত্রণায়, আপনার পুলিশ বাহিনীর যন্ত্রণা, আপনার কুত্তা লীগের যন্ত্রণায় আমারে মেরে ফেলেন, একদম তিলে তিলে মেরে ফেলেন, মেক ইট অ্যান এক্সাম্পল। বাট রিমেম্বার, আপনাকেও মানুষ মনে রাখবে, কারণ সৃষ্টিকর্তা মহান্যায় বিচারক, মহান্যায় বিচারক। কোনো অন্যায়কারী কোনো অন্যায় করে পার পায় নাই। সেখানে আপনি এত মিলিয়ন মানুষের সাথে এইভাবে অন্যায় করতেছেন, আর আপনি যদি ভাবেন আপনি খুব সুন্দর একটা রাস্তা দিয়ে কি হজ করে জান্নাতে চলে যাবেন, আপনি এই পৃথিবীতেই বিচারটা পেয়ে যাবেন, এই পৃথিবীতেই বিচারটা পেয়ে যাবেন। জাস্ট লিটল বিট টাইম, আর কিছু না, সব হয়ে যাবে। সো আপনার পিয়ন আপনার ঘরে চা নাস্তা আগায় দিত, সেও নাকি 400 না 450 কোটি টাকার মালিক। পিয়ন 450 কোটি টাকার মালিক হইতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু অবৈধ পথে আপনার নাকের নিচে দিয়ে এভাবে করে, সেটা আবার আপনি মিডিয়ার সামনে এভাবে গর্ব করে ঠাট্টা করে বলতেছেন, এটা ঠাট্টার বিষয়। ওই 450 কোটি টাকা কার ভাই? কোনো ব্রাইট বিজনেসম্যানের ছিল হয়তোবা, হ্যাঁ, কত মানুষকে মারধর করছে। কোনো ব্রাইট স্টুডেন্টের ছিল, তাকে ওই বিভিন্ন অবৈধ পথে চান্স পাওয়া দিছে, ব্রাইট স্টুডেন্টরা চান্স পায় নাই। কোনো পরিশ্রমী মেধাবী চাকুরিজীবীর হয়তোবা সে ওই পোস্টটা ডিজার্ভ করতে, তাকে দেয় নাই। হয়তোবা কোনো ভালো বিজনেসম্যানের বা একজন কন্ট্রাক্টরের বা একজন ইঞ্জিনিয়ারের, হ্যাঁ, সেই কন্ট্রাক্টটা পাইতে পারতো, সে পায় নাই। সব টাকা ওই পকেটে ভরছে, আর আপনি হাসতেছেন। ইউ শুড বি অ্যাশেমড। নো, আপনি রাষ্ট্র চালাবেন কি? আপনার নিজের ঘর চালানোর ক্ষমতা নাই। আপনার নিজের ঘরের পিয়ন এই কাজ করছে। আপনার নিজের ঘর চালানোর জন্য লজ্জা হওয়া উচিত একজন নারী হিসাবে। এটা এটা আনন্দের কোনো সংবাদ না। ইউ শুড হ্যাভ আন্ডারস্টুড। নো 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 নো, নট লাইক দ্যাট। সো আপনি নিজেও তো আসলে নিজের বাপকে বেচে কোটায় ওই পদটা দখল করে আছেন। আপনার কথা আর কি বলবো। মানে রাজাকার তকমা দিচ্ছেন, যেই আপনার বিরুদ্ধে কথা বলছে, আপনার পছন্দ হচ্ছে না যাকেই, তাকেই ওই শালা রাজাকার, তুই শালা রাজাকার। ভাই, রাজাকার এই শব্দটা একটা ক্যারেক্টারিস্টিক প্রকাশ করে। আমার মতে সবাই একটু শোনেন, রাজাকার শব্দটা একটা ক্যারেক্টারিস্টিক প্রকাশ করে, একটা ভাবভঙ্গি, একটা 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 আচরণবিধি। এই শব্দটাকে কোনো স্থান বা কালের সীমারেখা দিয়ে নির্ধারিত করা যাবে না। দ্যাটস এ ভেরি টাইমলেস পিস অফ ওয়ার্ড। কাম অন, একটু বোঝেন। সেই 1971 সালে যারা দেশের বিরোধিতা করেছিল, মানে দেশ স্বাধীনতার বিপক্ষে কাজ করেছিল, তাদেরকে যদি আপনি রাজাকার নাম দিয়ে থাকেন, দ্যাটস আ টাইমলেস ওয়ার্ড। Why would that be used only for 1971? No, 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 no. It is still valid for 2024. That will still valid for 3024. Trust me. যে যখন যে অবস্থান থেকে দেশের বিরোধিতা করবে, দেশের প্রকৃত অর্থে যে ভালো হয় সেইটারই বিরোধিতা করবে, দেশ বেচার প্ল্যান করবে, করতে সফল হোক কিংবা না হোক, they should be tagged, they should be called as রাজাকার. Yes, that should be the exact definition of রাজাকার. সো এই কাজটা যদি বসে বর্তমানে আপনি করেন, যেটা দেশের এখন 90% মানুষ বলছে যে আপনি করছেন ওই গদিতে বসে, তাহলে আপনি হলেন সবচেয়ে বড় রাজাকার।
আবার আপনি মাইন্ড খান যে আপনার কথায় কে যায় রাজপথে মিছিল বের করলো আমি রাজাকার আমি রাজাকার। নো, ইউ ডোন্ট ডিজার্ভ দ্যাট। আপনি এটা মিথ্যা অহমকে দেখাচ্ছেন, এটা আপনার সাজে না, আপনার আসে না। সো কি নিয়ে আর কথা বলা যায়? আমি হয়তো মরেই যাবো এই ভিডিওটার পরে, আমাকে হয়তো খুঁজে বের করা হবে, খুঁচিয়ে খুঁচিয়ে মারা হবে, বা কোনো ডিজিএফআই বা কি কি মহল আছে তাদের গোপন অন্ধকার সেলে তিলে তিলে মরতে হবে, আমাকে বারবার পিটাবে, বল তোর সাথে আর কে আছে? কেউ নাই ভাই, কেউ নাই, আল্লাহর কসম কেউ নাই। আমি নিজে টোটালি সেলফ মোটিভেটেড হয়ে কথাগুলো বলেছি, এটা আমার মনের কথা। সো এই কথাগুলো বলার জন্য তো আমার কারোর কাছ থেকে নিতে হবে না কিছু, আমি তো নিজেই বলতে পারি। এবং সবাইকে বলছি, এই যে গত কয়েকটা দিন হলো, এই যে আপনি স্বাধীনভাবে যা মন চায় তা বলতে পারতেছেন, যাকে ইচ্ছা তাকে গালি দিতে পারতেছেন, এইটাও দ্যাট ইজ অলসো এ পার্ট অফ ফ্রিডম দ্যাট ইউ ডিজার্ভ। দ্য ফ্রিডম দ্যাট ইউ ডিজার্ভ, দ্যাট ইজ এ পার্ট অফ দ্য ফ্রিডম দ্যাট ইউ ডিজার্ভ। আপনি বলবেন কেন আমেরিকায় করে না, বা সভ্য দেশগুলোতে আমরা দেখছি না করছে? কিছু একটা কথা বললেই কি সে রাষ্ট্রদ্রোহী হয়ে যায় নাকি? এইটা কোন ধরনের ছাগলামি বলেন তো? আমি বাংলাদেশের অনেক জায়গায় ঘুরেছি মোটামুটি, আমি আপনাদের মতো অনেকের মতো হয়তো বা ঘুরি নাই, আমি ঘোরার জন্য যাইনি, আমি কাজের জন্য গেছি, বিভিন্ন কাজে পড়াইতে গেছি, নাহলে বিজনেসের জন্য গেছি। তো আমার যতটুকু অবজারভেশন বলে, যে এলাকার মানুষ যত অশিক্ষিত, যত বোকা, সেইখানে এই টাইপের দুরাচার অনাচার বেশি ঘটে। সো বাংলাদেশ এত বড় একটা দুরাচারী জায়গায় হয়ে গেছে, মানে এত বড় একটা অশিক্ষিত জায়গায় হয়ে গেছে, এখানে কেউ প্রতিবাদও করে না। যে ক্ষমতাসীন কারো একজনের বিরুদ্ধে কথা বললো আর তাকে একটা ট্যাগ দিয়ে জেলে ভরে দিল বা কিছু একটা, বাকি সবাই হাততালি দেয়, মানে নচিকেতার ওই গানটার মতো। গানটার নামও ভুলে গেছি, গানটা কমেন্টে পোস্ট করবো না। এই টাইপের স্টুপিড আমরা কেন হয়ে গেলাম? কবে থেকে হয়ে গেলাম? কিসের ভয় হয়ে গেলাম? আই ডোন্ট নো। সো আমি মারা যেতে পারি, কোনো সমস্যা নেই। আমি হয়তো বা মাস্টারদা বা মাস্টারদা সূর্য সেন বা ক্ষুদিরাম হইতে পারবো না, হওয়ার ইচ্ছা ছিল, প্রচণ্ড মনে বাসনা ছিল যে জাতির কোনো এক ক্রান্তি লগ্নে হয়তো বা সঠিক কথাটা বলার জন্য আমার মৃত্যু হবে, হোক, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। বাট আমি হয়তো বা একটা ঘাড় তেড়া আরিফ ভাই হিসাবে পরিচিত হয়ে থাকবো সবার কাছে, থাকি, আমার কোনো সমস্যা নেই। কিন্তু তারপরেও আমি আল্লাহর কাছে মাথা উঁচু করে বলতে পারবো যে আমি অন্তত এই ক্রান্তি লগ্নে জাফর ইকবাল স্যার হয়ে যাইনি। আমি এখনও স্যার ব্যবহার করছি, কারণ আমি ওনাকে অনেক সম্মান করি এখনও, হয়তো বা করা উচিত না, যাই হোক, আমি ওনাকে সম্মান করতাম, এখনও করি। হয়তোবা উনিও কোনো চাপে কথাগুলো বলেছেন, সবাই কোনো না কোনো চাপে আছে। উই অ্যাকচুয়ালি ডোন্ট নো দ্য ফাইটস আনটিল উই স্টেপ ইন টু দেয়ার শুজ। সো আসলে কে কার জীবনে কী সমস্যা আছে আমি জানি না, বাট আমি যাদের নাম বললাম, আবারও বলছি, শাওন রেজা, এম মাসুর হোসেন, অপার, আয়মান সাদিক, আব্দুর রহমান, সৈকত আবদুল্লাহ, অপূর্ব, তোমরা কেন লুকিয়ে আছো ভাই? কেন লুকিয়ে আছো? এই কাজটা কইরো না প্লিজ, প্লিজ কইরো না। তোমাদের উপরে অনেক কিছু নির্ভর করছে। তুমি সেই ক্ষুদিরাম, বাট একটু ভাবো, এতগুলো ক্ষুদিরাম যখন একসাথে আসবে, তখন আসলে কাউকেই ক্ষুদিরাম হইতে হবে না। ইউ উইল জাস্ট ব্রিথ ইন এ নিউ ডন, নিউ সিভিলাইজেশন দ্যাট ইউ ডিজার্ভ। ঠিক আছে? এই নষ্ট পচা গলিতে বসে এই এই পচা পান্তা খাওয়ার দরকার নাই। তার চেয়ে বেটার একটা নতুন ভোরের জন্য যদি তুমি মৃত্যুও বরণ করো, সেই মৃত্যুটাও অনেক গৌরবের। আমাকে বাঁচাইতে ছাত্ররা আসুক, না আসুক লাগবে না, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল চলে আসুক আমার মৃত্যু দেখে, তাও লাগবে না। আল্লাহর সাহায্য আসবে, আল্লাহর সাহায্য আসবে। সেই সাহায্য যে এই পৃথিবীতেই আমার আসতে হবে, এটার জন্য আমি মরিয়া না, ওই পৃথিবীতে হইলেও হবে, কোনো সমস্যা নেই। তবে আমি সত্যের পক্ষে থাকবো, ন্যায়ের পক্ষে থাকবো। ন্যায় কথা বলার জন্য আমার যদি মাথাও কাটা যায়, আমি তাতেও পিছপা হব না। এইটাই হচ্ছে আমার শেষ কথা। সো ঠিক আছে। আর একটা কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আমি আমার কলিগদের জন্য আরও একবার সময় দিব হালকা করে একটু। এই 52 ভাষা আন্দোলনের সময় জানো তো কয়জন মারা গেছিল? মাত্র 6-7 জন সম্ভবত। সো সেই 6-7 জনকে দেখেই যদি পাকিস্তান সরকার তৎকালীন, অর্থাৎ তারা কিন্তু আমার তোমার ডিএনএও না, আর তারা কিন্তু আমার তোমার ভাষাও বলতো না, তারা কিন্তু আমার তোমার দেশেরও মানুষ না, সেই মানুষরাই যদি লজ্জা পেয়ে পদ ছেড়ে দেয়, যে লজ্জা পেলাম, ঠিক আছে তোমাদের কথা মেনে নিলাম, সেইখানে আজকে বোঝো তোমার আমার মতোই দেখতে এই দল বা যে দলই হইতো, এইখানে আমি যে কোনো দল থাকলে একই কথাই বলতাম, মানে তারা যদি 50-এর মতো বাচ্চাদেরকে গুলি করে মেরে ফেলে, তারপরেও শান্তি না পায়, হ্যাঁ, মেনে নিতে না চায় বা পদ ছাড়তে না চায়, তাহলে বোঝো কি অবস্থা, কাদের অধীনে আছো, কেন তুমি থাকবা? তোমাকে তো স্পাইনলেস বলে ডাকবে বাচ্চারা। আমি তো মরে যাবো, আমি তো মরে যাবো, এই ভিডিওর পরে কে বেঁচে থাকে নাকি এই দেশে? আমি তো মরে যাবো, কিন্তু বাচ্চারা কি আসলে তোমাকে
ছেড়ে দেবে বলে মনে করো, এই কাজটা করো না প্লিজ, এই কাজটা করো না। মানে একটু বোঝো, সব কিছু শেষ হয়ে যাওয়ার আগে একটু সামনে আসো আর কি। সো ছাত্ররাই বসুক সংসদে, ছাত্ররাই এগিয়ে যাক গণভবনের দিকে, বঙ্গভবনের দিকে, ওরাই এগুলো নিয়ন্ত্রণ করুক, আর দেশের সমস্ত অপশক্তির অপসারণ ঘটুক। আল্লাহ হাফেজ, দেখা হবে রাজপথে ইনশাল্লাহ।